কিরে রঘু, তোর চা করা হলো? আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি আমাকে চা দিয়ে যা। কি করছিস তুই এখন? তাড়াতাড়ি দিয়ে যা রে। এই বাবু যাচ্ছি, চা হয়ে গেছে। এই লাও চা, খেয়ে নাও। দিয়ে দিয়ে তারপরে বেরোবে। চাটা খেয়ে দেখো আজ কেমন হয়েছে। চা আনতে এত দেরি করলি কেন? চা আনতে কি এত দেরি লাগে? বল, আমাকে কাজে বেরোতে হবে না? তার লেগে বলছিলাম, রাগ করিস না। বীরপুর গ্রামের পোস্টমাস্টার বিনয় মজুমদার কয়েকদিন হলো এই গ্রামে এসছে, কিন্তু এই গ্রামে বেশি লোকের বাসাবাস নয়। তাই সে খুব দুঃখিত ছিল। তাই সে একাই সেই গ্রামের পোস্ট ম্যাডামের চালাচ্ছে, পোস্ট অফিস। বিনয় মজুমদার তো একাই সব কাজ করতে পারবে না, তাই তার সাথে থাকে রঘু। ওই সব কাজগুনা করে দেয়। রঘু সব ঘরের কাজগুনা সব নিপটিয়ে রাখিস, আমি ওই পাড়ায় যাই। ওই পটলের কাগজটাকে দিয়ে তবে আসছি, আমার মেলা কাজ রয়েছে, বুঝতে পারলি তো? সব কাজগুনা ঠিকঠাক করে থুয়ে দিস আমি আসা পর্যন্ত। ঠিক আছে বাবু, তুমি যাও, আমি এই দিককার কাজটা সামলিয়ে রাখবো ভালো করে গুছিয়ে, তুমি এসে দেখতে পাবে। এরকমই একদিন বিনয় মজুমদার পাশের গ্রামে চিঠি দিয়ে ফিরছিলেন। বিনয় মজুমদার আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে, তাই কিছুটা এগিয়ে দেখতে পেল তিনটে লোক বসে গাছের নিচে। তখনই বিনয় মজুমদার মনে মনে ভাবলো, ওখানে কি একটু থেমে গল্প করবো ওদের সাথে। তখনই এই ছেলেটা বলে উঠলো, বিনয়বাবু যে পাশের গ্রাম থেকে ফিরছেন বুঝি? পাশের গ্রামে দুটো চিঠি দেওয়ার ছিল। তা সবই তো বুঝলাম বিনয় মজুমদার বাবু, তা তুমি আসো না আমাদের সাথে কিছুক্ষণ বসো। রাত তো প্রায় হয়ে গেল, আজকে আবার চিঠি দিতে গিয়ে কী করবে? আমাদের সাথে একটু না হয় গল্পই করে নাও, তারপরে যাবে। বিনয়বাবু অনেক মনে মনে ভাবার পরে রাজি হয়ে গেলেন। বললে, কি করব এত রাত্রে গিয়ে, একটু এদের সাথে গল্প ঠাট্টা করেই নি। এই কদিন যা গরম পড়েছে, যা বলেছিস, কঠিন গরম। আরে এইসব কথা বাদ দে না, তোরা ওই খবরটা শুনেছিস? কঠিনই খবর ওটা। আদে মোদি পাড়ার মুড়ো খগনদার তো মারা পড়েছে, বুঝতে পারলি তোরা? এই খবরটা খুবই খারাপ একটা। বলছি কি বলিস কি রে, কখন মারা পড়লো? এটা তো খুবই খারাপ বিষয়। আরে সন্ধে নামার পরে মরেছে। আরে সেবার সে কালু বাঘ দিয়ে ওই জঙ্গলে গিয়ে মারা পড়লো না? আরে সেখানেটাই তো আমাদের গেটে খগনটা মারা গেছে। খুবই খারাপ একটা বিষয়। পাশের গ্রামের দুটো লোক বলছিল নাকি ওখানে ভূত ফুত থাকে। কিরে বলছিস রে? আমার তো খুবই ভয় লেগে গেল এই কথাটা শুনে। তোমরাও আবার এই ভূত পেতে বিশ্বাস করো নাকি? এসব জিনিস বলে নাই কিছু। দেখো বিনয় বাবু, তুমি কিছুই জানো না, কিছুই শোনো না, তুমি আবল তাবল কথা বলবে না। এখানে ভূত নেই। তুমি শহরের মানুষ, কালকে এসেছো, তুমি কি জানো আমাদের গ্রামের ব্যাপারে? এখানে ভূত থাকে কি না চলো, তাহলে তোমাকে থুয়ে আসছি জঙ্গলে, তারপরে তোমার অবস্থাটা কিরকম হচ্ছে দেখতে পাবে, তখনই বুঝতে পারবে ভূত আছে কি না। তার লেগে আগে থেকে কোনো কথা বলবে না তুমি। বিনয়বাবু এর কথা শুনে খুবই রেগে গেল। তখনই ভবানী বলছিল, চল চল বাড়ি চল, মেলা রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে তো। সারাদিন গল্প করলে এখানে হবে? বাড়িতে মার পড়বে, চল বাড়ি। তখনই পচা বলে উঠলো, আমার কথাবার্তা গোনায় তুমি রাগ করবে না, আমি এমনি রাগের মাথায় বলে দিয়েছি ওসব কথাবার্তা। তা তোমাকে একটা কথা বলার ছিল, রাতে বেলায় কেউ যদি গেটের সামনে খটখট করে তাহলে গেট ফেট খুলবে না। আমাদের গ্রামে খুব ভূতের উৎপাত চলছে এই কদিন ধরে, বুঝতে পারলে বিনয়বাবু? তা ভালো করে গেট ফেট লাগিয়ে তবে ঘুমাবে, নিজের সেফটি নিজের কাছে, বুঝতে পারলে বিনয়বাবু? নাহলে আমরা কিছুই করতে পারবো না। তুমি একটু সেফটি করে শোবে। তার লেগে এই বলে দুজনা রওনা দিল দুজনার বাড়ির উদ্দেশ্যে। এইসব কথা শুনে বিনয়বাবু কিন্তু একটু রাগ করলো না, চুপচাপ বাড়িতে চলে আসলো। বাড়িতে পৌঁছানোর পরেই তখন দেখে গেল রঘু খাবার ফাবার বেড়ে থুয়ে চলে গেছে। না খেয়ে দিয়ে বিনোদবাবু এসব কথা শুনে ভাবতে লাগলো আর ঘুমিয়ে গেল। পরের দিন সকালে, হ্যাঁ রে রঘু, ঘরের কাজ ফাজগুনা ভালো করে গুছিয়ে রাখিস, আমাকে আবার আজ মেলা কাজ রয়েছে আমার। আবার বাগদিপাড়ায় আজকে আবার চিঠি পৌঁছাতে যেতে হবে কালুর কাছে, বুঝতে পারলি তো? নাহলে কাল বকবে। তো অনেক দূর তো বিনোদবাবু, আর ওই পথটাও তো খারাপ, রাত হয়ে যাবে তো ফিরতে ফিরতে, আর ওই জঙ্গলের রাস্তাটা পড়বে আসার সময়, আর সন্ধে হয়ে গেলে তুমি ভয় পাবে না তো বিনোদবাবু? তা কি হয়েছে, রাত হবে তো আমার ভয় ভয় নেই। তা বিনোদবাবু তুমি শোনোনি, পরশুদিন সেই নগেন কাকা মারা পড়েছে ওই জঙ্গলের ওখানটায়, ওখানে সেই কালু হাজরা মারা পড়েছিল, ওই জায়গাটাই বিনোদ কাকা মারা পড়েছে। আজকের দিনটাও রবিবার, আজকে খারাপ, আজকে আর যেতে হবে না, কালকে যেও বিনোদবাবু, বুঝতে পারলে তো আমার কথা? আমি শহরের একটা পড়াশোনা করা শিক্ষিত লোক, আমি এসব ভূত পেতে বিশ্বাস করি না। তুই তোর কাজ ফাজ করে তপরে বাড়ি যাস, বুঝতে পারলি? এই বলে চিঠির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সেই জঙ্গলের রাস্তা দিয়ে। তখনই বিনোদ বলতে লাগলো, কেলোবাবু বাড়িতে আছো নাকি? তোমার নামে চিঠি রয়েছে, তাড়াতাড়ি বাড়িতে এসে বাইরে এসে নিয়ে যাও চিঠিটা, বুঝতে পারলে? তখনই দেখলাম কেলোবাবু বেরিয়ে চলে আসলো চিঠি নিতে। তা তুমি সেই বীর শিবপুরের পোস্ট অফিসার? তাই এই সময় না এসে তো কালকে আসতে পারতে অফিসার, তা আজকে আসলে কেন? এইসব রাস্তা তো খারাপ। তা বিনোদবাবু তোমার তো আসতে মেলা রাতই হয়ে গেল, তা তুমি এই রাতে বেলায় জঙ্গলের পথ দিয়ে ফিরবে? আমার বাড়িতে না হয় থেকে যাও না, আজকের দিনটা সকালে যেও।
তখনই বিনোদ কেলোকে বলছিল, কেলো বাবু তোমার কোনো টেনশন নেই, আমি যেতে পারবো, আমার কোনো ভয় ভয় লাগবে না। এইসব কথা বলে বিনোদ রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। রাত তো হয়ে গেছে, ওইসব কোনো টেনশন করে লাভ নেই, বাড়ি তো ফিরতেই হবে। এই বলে জঙ্গলের রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে বিনোদ এগাতে লাগলো। বিনোদের হালকা হালকা, যতই সাহসী মানুষ হোক, মনে তো হালকা হালকা ভয় সবারই থাকে। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না, এটাই হচ্ছে ব্যাপার। যে প্রকাশ করে তাকে বলে ভয় পোঙারি, আর যে প্রকাশ করে না তাকে মনে হয় বড় সাহসী লোক। এইসব কথা ভাবতে ভাবতে বিনোদ যখন যাচ্ছিল, অনুভব করতে পারলো ওর পেছতে দিয়ে কেউ কেউ হাঁটতে হাঁটতে আসছে। কিন্তু বিনোদ অনুভব করে হালকা হালকা মনে সাহসী লোক তো ভয় পেলো, আর পেছ ঘুরে দেখলো কেউ নেই। তারপরে বিনোদ এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না, কিন্তু একটা জিনিসের শব্দ পেল, আমাদের মিষ্টি সুর শিয়াল আর কুকুরের, খুবই সুন্দর ডাক। এইসব দেখার পরে বিনোদ কিছু না ভেবে টেবে আবার সামনের দিকে রওনা দিল হাঁটার উদ্দেশ্যে। কিন্তু এবার বিনোদ ভালো করে বুঝে গিয়েছিল আমার পেছতে পেছতে কেউ হাঁটতে হাঁটতে আসছে, কিন্তু আমি ভয় পাওয়ার নাটক করব না, নাহলে আমাকে এসেও আরও পেরে বসবে। এই বলে চুপটি করে দাঁড়িয়ে গেল বিনোদ। আমার বিনোদ সাহসী মানুষটা এত ভয়ের পরে পেছ ঘুরে তাকিয়েছিল, এটাই হচ্ছে বড় ব্যাপার। অন্য মানুষ হলে তো দৌড়িয়ে পালিয়ে যেত আর তাকে মেরে দিত, কিন্তু বিনোদ ওখানে দেখতে পেল ঝোপটা বিরাট জোরে জোরে লড়ছে। এসব কথা বিনোদ মনে মনে ভাবছিল, আমারই ভুল হবে হয়তো, শিয়াল কুকুর হয়তো পেছতে পেছতে আসছিল, আমাকে ঘুরেছি দেখেই মনে হয় ঝোপে নুকিয়ে পড়েছে। এই বলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বিনোদ। কিন্তু বিনোদ না দেখতে পেলেও আমরা দেখতে পেলাম ওখানে ভূত ছিল, কিন্তু বিনোদ দেখতে পেল না, এটাই হচ্ছে বড় ব্যাপার। ওর মনে ভয়ও লাগলো না, কুকুর শিয়াল বলে ওসব কথা ভুলেও গেল। বিনোদ বাড়িতে এসে ওসব কথা ডিসকাস করতে লাগলো, কেউ কি আমার পেছতে আসছিল না, ওটা কুকুর ছিল না কী ছিল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। হয়তো কুকুরই হবে, না হলে ভূত ফুত হলে তো আমাকে মেরে ফেলতো অতক্ষণ। ও যাক, ওইসব কথা ভাবে লাভ নেই, মেলা রাত হলো, একটু শোয়া যাক। বিনোদ আর 5 মিনিট লেট করলো না, খেয়ে দিয়ে হেয়ারকেলে আলোটা জেলে শুয়ে পড়লো। তারপরে গভীর রাতের সময় কি হলো বিনোদের সাথে। গভীর রাতে বিনোদ মনের শোকে ঘুমাচ্ছে, কোনো চাপ নেই ওর মনে, এরম ঘুমাচ্ছে। কিন্তু তখনই কটা বাজে ও জানে না, আর গেটে ঠকঠক করে আওয়াজ পড়তে লাগলো বিনোদের ঘরের। ঠকঠক করাতে বিনোদের ঘুমটা ভেঙে যায়। তখনই বিনোদ উঠে বসে আর বলতে লাগে, কে বাইরে, আর এত রাত্রে ডাকছো, কটা বাজে তো আমি জানি না, তার লাগে তখনই জানি না পড়ার পরেই তখনই বলতে লাগে, বাবু গেট খুলো না, আমি রঘু বলছি, তাড়াতাড়ি গেট খুলো, আমি খুব বিপদে পড়েছি। এই বলে বাইরে চলে আসে। কে? রঘু? রঘু তুই এত রাত্রে কি করতে এসেছিস? সেখানে কোনো বিপদ আপদে পড়লি নাকি রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই বিনোদকে রঘু ভালো করে বলতে লাগে, আমার ছেলের ভালো জ্বর হয়েছে, তুমি গেলে খুবই ভালো হবে, আমি একাই এত রাত্রে যেতে পারছি না, আমার ভয় লাগছে, তাই বিনোদবাবু তোমাকে যেতেই হবে, আমি তোমার সবসময় কাজে লাগি, আমার আজ কাজে লাগতেই হবে তোমাকে। এই বলে বিনোদ রওনা দিল সেই ডাক্তারের খোঁজে, কিন্তু কটা বাজে দুজনা জানে না। ডাক্তারের উদ্দেশ্যে সেই জঙ্গলের রাস্তাটা দিয়ে ডাক্তার খুঁজতে যাচ্ছিল, তারপরেও কিন্তু বিনোদের সাথে রঘু একটু কথাবার্তা বলছে না। তখনই বিনোদের হালকা হালকা মনে ভয় লাগলো। তখনই বিনোদ মনে মনে ভাবতে লাগে, রঘু কি ব্যাপার, আমার সাথে এতক্ষণ আসছে, কোনো কথাবার্তা বলছে না, আজকে আবার অমাবস্যার রাত, রবিবার, বিনোদের কি ভয়ে কিছু হয়েছে নাকি, কথা বলছে না। তখনই রঘু বিনোদকে বলতে লাগে, তোর ছেলের জ্বর বাঁধলো কি করে, আর কখনই বা হলো এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না, তা আমাকে কিছু বলবি তো, নাহলে কি করে বুঝবো, তুই তো কথাই বলছিস না একদম। বিনোদ এত কথা বলার সত্ত্বেও কিন্তু রঘু আর কোনো কথা বললো না, তাই চুপ খেয়ে গিয়ে দুজনা হাঁটতে লাগলো চুপটি করে। কিছুটা এগানোর পরে কি হলো, কিন্তু বিনোদ জানতো সেই কবিরাজের বাড়ি হচ্ছে গায়ের উত্তর দিকে, আর এ যাচ্ছে পশ্চিম দিকে। তখনই বিনোদের মনে মনে হালকা হালকা কিছু চলতে লাগলো মাথায়। তখনই বিনোদ মনে মনে ভাবছিল, এ তো ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছে না, এ তো রঘুর বাড়িও যাচ্ছে না, তা কার বাড়ি নিয়ে যাচ্ছে এতক্ষণ ধরে আমাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিরে রঘু, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে, একটু তুই বলবি তো, রাতের বেলায় যাচ্ছি, কোনো কথাবার্তা বলছিস না তুই। কিন্তু এবার বিনোদ মেলা রেগে গিয়েছিল রঘুর উপরে, তাই রেগে গিয়ে বলল, কি ব্যাপার, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস এই রাতের বেলায় চুপ করে। তখনই বিনোদ দাঁড়িয়ে পড়লো ওখানে, আর রঘুর সাথে কথা জিজ্ঞেস করতে লাগলো। আর তখনই রঘুর মুখটা এই সাইডে সাদা ফ্যাকাশে হয়ে গিয়ে ঘুরলো বিনোদের দিকে। আর তখনই বিনোদ খুবই ভয় পেয়ে গেল, আর ভূতটা খুবই জোরে জোরে হি হা হা করে হাসতে লাগলো বিনোদের উপরে। আর বিনোদের তো ভয় বিরায় নাই নাই করতে করতে 200 জীবন বেরিয়ে গেছিল। তখনই সেই বিভৎস মূর্তিরা বিনোদের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো, আর গলা টিপে মেরে ফেলবে এমন একটা সময়। তখনই কি হলো বিনোদের সাথে, তখন এই মূর্তিরা বলতে লাগলো, তোমাকে আমার মারতে ইচ্ছা করছে না, তবে আমাকে মারতে হবে। তখনই দেখতে পাই কি সেই চাকরটা আসছে বিনোদকে বাঁচাতে। রঘু কিন্তু বুঝতে পেরেছিল, তাই ছুটতে ছুটতে আসছিল হেয়ারকেলে আলো দেখে, কিন্তু ওই মূর্তিটা বিভৎস হয়ে গেল, আর দেখতে পেল না। রঘু এসে বিনোদকে আস্তে আস্তে তুলতে লাগলো।
তখনই রঘু এসে বলতে লাগলো, তোমার কিছু হয়নি তো বিনোদবাবু? আর তুমি ঠিক আছো তো? আর তোমাকে তো আগেই মানা করেছিলাম রাতেবেলা গেট দরজা মেরে ঘুমাতে, আর কেউ আসলে খুলতে না। তখনই বিনোদ পুরো ঘটনাটা রঘুকে খোলার পরে রঘু কি বলল, আমি ঠিকই আন্দাজ করেছিলাম তোমার আজ কোনো বিপদ হবে। তখনই বিনোদ বলতে লাগলো, তুই এ সময় এখানে কি করে এলি? আর তোর তো এখানে আসার কথা না, তা কি করে পৌঁছালি তুই? কিন্তু আসার কথা আমার না তো, কিন্তু আমি সব তোমার বাড়ির কাজপত্র করে আমার বউকে আমি আমার বাপের বাড়িতে থুয়ে আসলাম। ও বললো বাপের বাড়িতে যাব, তাই থুয়ে আসার পরে আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, তখনই আমি দেখতে পেলাম তুমি বাড়িতে নেই রঘুবাবু। আর আমি এটা দেখে খুবই ভয় পেয়ে গেলাম, তাই এদিক সেদিক খুঁজতে খুঁজতে আমি এই জঙ্গলের দিকে চলে এলাম। আর তোমাকে দেখতে পেলাম কোনো একটা অশুভ ছায়া এসে এরম করছিল। তখনই রঘু বলতে লাগলো, আমি কি করে এসেছি সব তোমাকে আমি খুলে বলছি, সব ঠিকঠাক আছে কি একবার দেখে যাই। আমি গিয়ে দেখি তুমি বাড়িতে নেই, তাই আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। তাই এদিক সেদিক খুঁজতে খুঁজতে আমি দেখতে পেলাম পায়ের নিশান, আর ওই দেখে আমি চলে এলাম জঙ্গলের দিকে। এই তোমার সাথে যা হয়েছে ওই নগনখুরের সাথে তাই হইলো, এই একই রকম এরমভাবে রাতের বেলায় কোনো একটা মূর্তি এসে ওকে ডেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু এই জঙ্গলে পরের দিন ওর সকালে লাশ পাওয়া গেল। তাই আমি এটা ভেবে খুবই ভয় পেয়ে গেছিলাম, তাই আমি জঙ্গলের দিকে দৌড়ে দৌড়ে আসছিলাম তোমাকে বাঁচানোর লেগে। তাও ভালো তোমার কিছু হয়নি, আমি ঠিক টাইমে পৌঁছে গেছিলাম বলে। কিন্তু ও পালাতো না, আমার হ্যারকের আলোটা দেখে ও পালিয়ে গেছে। আর ও আগুনে ভয় পায়, ভূত জিনিস খুবই খারাপ। তখনই রঘু বিনোদকে বলতে লাগলো, চলুন বাবু চলুন, বাড়ি চলেন, আর বেশিক্ষণ দেরি করে লাভ নেই, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেবেন। এখানে থাকাটা নিরাপদ নয়, বাড়ি চলো, গিয়ে ওখানে বসবো। আজ বড় বাঁচা আমি বাঁচালি রে রঘু তুই আমাকে। তখনই বিনোদ বলতে লাগলো, তুই ছিলি বলে রঘু আমি বাঁচলাম রে। রঘু এসব কথা শুনে খুবই দুঃখ পেলো, দিয়ে বললো সব কথা বাদ দাও, দিয়ে বাড়ি চলো, এসব জায়গা নিরাপদ না। দিয়ে দুজনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখনই বিনোদ বলতে লাগলো রঘুকে, আজকে আর তোকে বাড়ি যেতে হবে না, চল আমার সাথে ঘুমাবি, তোর বউ তো বাপের বাড়িতে গেছে, তুই একা একা কি করবি, আমার সাথে চল না হয় আজকেই ছবি দিয়ে আবার সকালবেলায় কাজ ফাজ করে তারপরের দিন তোর বউকে নিয়ে আসবি বাড়িতে, দিয়ে বাড়ি চলে যাবি। এত করে বিনোদবাবু রিকোয়েস্ট করাতে রঘু থেকে গেল সেই রাতটা বিনোদের বাড়িতে। তাই যত বড় সাহসী মানুষ হোক, ভূত বলে বিশ্বাস করতে হবে তাকে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। আর এখানে গল্পটা শেষ হলো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। এরম ধারা সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন রাত 10টার দিকে আপলোড হয়, তাই এইসব ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা মিলে।